শিক্ষার্থীরা দেখছিল যে আসলে সাইবার বুলিং এর শিকার হতে হবে আমাদের নির্বাচন করতে গেলে। আমার অনুভূতি হচ্ছে যে দীর্ঘ ৩৩ বছর পর একটা জাকসু নির্বাচন হচ্ছে এবং সেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি এবং আমি সম্ভবত জিতবো। সেই দিক থেকে ভালো লাগছে যে আমি হচ্ছে যদি জিতি তাহলে হচ্ছে শিক্ষার্থীদের জন্য কাজ করে আসবো, যেমনটা আগেও ৪-৫ বছর কাজ করে এসেছি। নির্বাচনী পথ চলায় প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা একটু স্মুথ হবে, কিন্তু আসলে যখন মাঠ পর্যায়ে নামি তখন দেখি যে আসলে খুবই কঠিন। এই গরমের মধ্যে একবার ফ্যাকাল্টিতে দৌড়াতে হচ্ছে, কখনো ছাত্রীদের হলে যেতে হচ্ছে, কখনো হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিতরণ করতে হচ্ছে। এই অভিজ্ঞতাগুলো আসলে কখনোই ছিল না। তো এগুলো থেকে আসলে অনেক কিছু শিক্ষা গ্রহণ করা হয়েছে, যে দেখা যাচ্ছে যে অনেক মানুষের সাথে নতুন করে মেশার সুযোগ হয়েছে এবং আমাদের যখন ইশতেহারগুলো দিয়েছি শিক্ষার্থীরা খুবই ভালোভাবে গ্রহণ করেছে এবং সবার সাথে খুব সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ে আমি প্রায় ৩.৫ বছর সাংবাদিকতা করেছি। সাংবাদিকতা করার ফলাফল কি হয় আসলে সেটা আপনি নিজেও জানেন, যে অনেক কিছু নিখুঁতভাবে জানা যায়, যে কোথায় গিয়ে কাকে ধরতে হয়, কিভাবে কাজ করতে হয়। সেই জিনিসগুলো আমার অভিজ্ঞতা রয়েছে এবং ১ বছর অ্যাক্টিভিজম করেছি। সেখান থেকে অন্যায়ের প্রতিবাদ করা আমার শিক্ষা হয়ে গিয়েছে। তো সেই অভিজ্ঞতাগুলো খুব ভালোভাবে কাজে লাগবে। জাকসু আসলে বলতে গেলে একটা প্রেশার গ্রুপ, যেটা প্রশাসনকে প্রেশার দিয়ে শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো সেগুলো হচ্ছে পালন করায়। তো আমি সেই জিনিসটা করার জন্য প্রস্তুত এবং আমি করতে পারবো ইনশাআল্লাহ যদি জয়ী হই। সাংবাদিকতা আমি ছেড়েছি প্রায় ১ বছর হয়েছে। আমার দায়িত্ব, আমি সাবেক সহসভাপতি ছিলাম প্রেস ক্লাবে এবং সেখানে দায়িত্ব সমাপ্ত করার পরেই আমি অ্যাক্টিভিজমে চলে এসেছি এবং এইটা জাকসু শেষ হওয়ার পরে যদি ছাত্রত্ব তখনও থাকে, আমার আরও প্রায় ১.৫ বছর ছাত্রত্ব আছে, তখন আমি এই যে অ্যাক্টিভিজম যে করে যাচ্ছি, আমি ছাত্রীদের অধিকার নিয়ে কাজ করি, নারী অধিকার নিয়ে কাজ করি, সেই কাজগুলো আমি ভবিষ্যতে করে যাব ইনশাআল্লাহ। আমি ছাত্র শিবিরের প্যানেলে নির্বাচন করার আগে থেকেই মানুষ মোটামুটি জানতে পেরেছিল যে আমি এই প্যানেলে নির্বাচন করব। তখন থেকে বিভিন্ন পেজ থেকে, বট আইডি থেকে বিভিন্ন কুৎসা রটানো হয় এবং দেখা যায় যে আমি কোনো পোস্ট করলেই সেখানে কমেন্ট বক্সে খুব নোংরামি চলে আসতো। বট আইডি থেকে নোংরা মেসেজ আসতো। প্রথম একটু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয়েছে যে আসলে আমাকে মানসিকভাবে ভাঙার জন্য এই ধরনের কাজগুলো করা হচ্ছে। এরপর থেকে এগুলো আমি আর তোয়াক্কা করি নাই। আমার এমন হয়েছে যে গতকালের পোস্টে এরকম নোংরা কমেন্ট এখনও আসে এবং আজকেও আসছে। এগুলো আসলে চলতে থাকে, কিন্তু আমি আসলে এই জিনিসগুলোকে তোয়াক্কা করি না। আমার কাছে মনে হয়েছে যে মানুষ আসলে গাছের কাঁচা আম পারে না, মানুষ আসলে পাকা আমই পারে। তো যে যোগ্য তার পিছনে কিন্তু মানুষটা লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে আমি যোগ্য ছিলাম, এই কারণে আমাকে সবাই মিলে টেনে নামানোর চেষ্টা করেছিল। আমি নির্বাচনের ঘোষণা দেওয়ার আগে থেকেই সাইবার বুলিং এর শিকার হচ্ছি। তো শিক্ষার্থীরা দেখছিল যে আসলে সাইবার বুলিং এর শিকার হতে হবে আমাদের নির্বাচন করতে গেলে। এই কারণে অনেকের হচ্ছে যোগ্যতা থাকার পরেও এবং ইচ্ছা থাকার পরেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। আর ফয়জুন্নেসা হলের একটা ঘটনা যদি বলি, যে কিছু শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করতে চাচ্ছিল, কিন্তু দেখা গিয়েছিল যে তাদের ফ্রেমিং করা হচ্ছে যে তারা ছাত্রী সংস্থার। এই ধরনের হচ্ছে যখন হলে প্রোপাগান্ডা ছড়িয়ে যায় তখন হচ্ছে মেয়েরা নির্বাচন করতে চায়নি। এই ট্যাগিং বা ব্যাশিং এর কারণে মেয়েরা আসলে এখান থেকে যোগ্যতা থাকার পরেও তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেখা যাচ্ছে যে আমি শিবিরের প্যানেলে সবার সাথে যখন বসে কথা বলি তখন বলছে যে আমি ফ্রি মিক্সিং করি দেখে বলে যে এরকম নাকি, আমি যদি সরাসরি বলে ফেলি তো বলেছে যে ফ্রি মিক্সিং করে দেখে আমি হচ্ছে গর্ভধারণ করব এবং এরপরে বলবো যে বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ হয়েছে, এই ধরনের নাকি মতামত দিব। এবং এই ফ্রি মিক্সিংয়ের জন্য আমাকে নিয়ে ব্যাপকভাবে সব কমেন্ট এখনও আসে। তো এই জিনিসগুলো মানে আমি দেখি, কিন্তু দেখার পরেও আর এগুলো এখন আর কিছু মনে হয় না। তবে এটা আসলে হওয়া উচিত না আসলে। এবং আমরা যখন প্রশাসনকে জানিয়েছি এই বিষয়গুলো, শুধু যে মানে বট আইডি থেকে হয় এমন না। আমি আমাদের ক্যাম্পাসের একটি গ্রুপে সাইবার বুলিংয়ের বিপক্ষে লিখি, পোস্ট করি এবং সেখানে কিছু মানুষ সরাসরি আমাকে এরকম করে পার্সোনাল অ্যাটাক করে এবং বলে যে আমি এই প্যানেলে নির্বাচন করছি এবং এটা আমার জন্য যোগ্য এবং এই মানে আমার সাথে এটা হতেই হবে, এইরকম ধরনের তাদের কথাবার্তা। এবং তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এমন না যে সবসময় বট আইডি থেকে হয়, এগুলো আসল আইডি থেকেও হয়। কখনো আমাকে পুরুষের লিঙ্গের সাথে তুলনা করে, কখনো আমার লিঙ্গে নিয়ে ধোঁয়াশা হয়, এ ধরনের কথাবার্তা আসে এবং খুবই পর্ন তারকার সাথে তুলনা করা হয়। এই জিনিসগুলো আসলে খুবই নিন্দাজনক এবং খুবই কষ্ট লাগে। কিন্তু তারপরে হচ্ছে আমাদের সমাজ আসলে এভাবেই হয়ে আসছে। তবে আমরা মনে করি যে আসলে এই জিনিসটা খুবই দ্রুত পরিবর্তন হওয়া উচিত, কারণ তারা নারীদের অংশগ্রহণ চায়, কিন্তু নারী যখন অংশগ্রহণ করে তখন হচ্ছে তারা এই ধরনের পিছনে বিব্রতকর কটূক্তি করে। আচ্ছা, আপনি যেমনটি বলছেন আমরা বিগত দিনে দেখে এসেছি যারা আসলে নির্বাচন করে বিভিন্ন পদে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন নির্বাচনে, তারা নির্বাচিত হওয়ার পরে পূর্বে তাদের সাথে যারা বিভিন্ন ধরনের ডিস্টার্ব করে বা বিরক্ত করে বা বিভিন্ন ধরনের খারাপ
যে আচরণের সম্মুখীন হতে হয় যাদের দ্বারা, তাদের প্রতি একদম প্রতিহিংসামূলক আচরণ করে। তো আপনার মধ্যে কি আমরা সেটি দেখতে পাবো, নাকি সেখান থেকে বেরিয়ে আপনি একটি যে দৃষ্টান্ত স্থাপন করবেন যারা আপনার সাথে এই যে বললেন যে কথাগুলো শুনতে পেরে আমিও নিজে খানিকটা বিব্রত হয়েছি এবং আমারও ব্যথিত, আমিও কষ্ট পেয়েছি। এই একজন মেয়ে হিসেবে আপনি যেহেতু নোংরা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের ব্যাপারে আপনি কি ধরনের পদক্ষেপ নেবেন, বা তাদের প্রতি হিংসাত্মক কোনো আচরণ আপনার মধ্য থেকে প্রকাশ হবে কিনা? তাদের প্রতি হিংসাত্মকমূলক আচরণ থাকবে না, তবে এই ধরনের যে সাইবার বুলিং যেন না হয়। আমাদের ক্যাম্পাসে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে এবং সেটা কিভাবে কার্যক্রম করা যায় আরও ভালোভাবে যাতে কাজ করতে পারে, এবং এরকম সাইবার বুলিংয়েও শিকার যদি কেউ হয় সেটা যেন যে পেজ থেকে হয় সেই পেজের অ্যাডমিন খুঁজে বের করা, বা এছাড়া অন্য কোনো কীভাবে কী করা যায় সেই জিনিসগুলো যেন না হয়, এবং এই জিনিসগুলো থেকে যেন মেয়েরা উতরে আসতে পারে, এই বিষয়ে আমরা কাজ করব। কিন্তু যারা যেসব আইডি থেকে আমাকে সরাসরি আক্রমণ করে কথা বলা হয়েছে এই প্যানেলে নির্বাচন করার জন্য বা অন্যান্য কিছু, আমরা সেইগুলো প্রতি আমার কোনো প্রতিহিংসামূলক আচরণ থাকবে না। আমরা তাদের জন্য হেদায়েত কামনা করছি। সবশেষ প্রশ্ন, আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনার সংসদে যাওয়ার পর আপনার মূল কার্যক্রমগুলো কি, যেমনটি আপনার অপর সহযোদ্ধা যেটি বলছিলেন তার 4টি ইয়েস এবং 4টি নো ছিল, আপনার দিক থেকে আপনি কি কাজগুলোকে প্রধান গুরুত্ব হিসেবে রাখবেন? আমি যেহেতু নারী এজিএস পদে আছি, তো আমার মেইন টার্গেটই থাকবে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়া আমার কিছু ইশতেহার ছিল যে আমাদের শিক্ষার্থী আছে যারা মা, তাদের জন্য ডে কেয়ার সেন্টার করা যায় কিনা, বা প্রত্যেকটা ফ্যাকাল্টিতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন, তারপর কমন রুম, তারপর সেন্ট্রাল মসজিদে নামাজের জন্য জায়গা, তারপর যারা নিকাব করে তাদের জন্য ডিজিটাল ভেরিফিকেশন, বটতলায় ওয়াশরুম, এই ধরনের কিছু নারীবান্ধব কাজ আছে, এবং নারীর নিরাপত্তা সবথেকে বেশি অগ্রাধিকার পাবে।